দেখার মতো। কে দিচ্ছে? নাম নেই। নাম না থাকলে কাটপুট করে দেবো। কোথায় প্রমাণ কি? এর প্রশ্ন হচ্ছে সাংখ্যযোগ সাংখ্যযোগের তাৎপর্য কি? সাংখ্য হচ্ছে সংখ্যা। ওটা কপিল মুনির আবিষ্কার। গঙ্গাসাগরের কপিল মুনি যে বাঙালি ছিলেন, ওনারই আবিষ্কার। সংখ্যা তত্ত্বের ওপরে সাংখ্যযোগ 1, 2, 3, 4 এর ওপরে। কিন্তু এটা বহির্মুখী। এটাকে অন্তর্মুখী করাটাই সাংখ্যযোগের মূল কারণ, অর্থাৎ এই প্রাণায়াম যেটা আমরা করি। হ্যাঁ, সে বলা মুশকিল। তখন তো সারা ভারতবর্ষ সংস্কৃততে চলছে। লোকাল ভাষা বলে তখন আবিষ্কারই হয়নি। কপিল মুনি বহু পুরনো বাঙালি ছিলেন। আমি কোথাও পড়েছি সেইটাকে, যে বাঙালি ছিলেন। মানে এটা বঙ্গ ছিল, বঙ্গ ছিল চিরকাল। বাংলা ভাষা ছিল কেন আমি জানি না। অত চড়াই পাখির মতন কিচপিচ করতো, এটাও হতে পারে। চড়াই পাখি যেন কিচপিচ করে, বাঙালি ওর সঙ্গে কিচপিচ করতো। এ তো ছিল তো ওই সময়। এটা ওইরকম। দেখো না, এখন বাংলা ভুলে গেছে ওটা। বাংলা বলতে তো কিচপিচ করবে, চড়াই পাখির মতো, শালিকের মতো। এটা আমি কোথায় পড়েছি মনে নেই, তবে ভালো জায়গাতেই পড়েছি আমি, একটু অথেন্টিক আর কি। কারণ ভারতের পূর্ব দিকটায় কে আছে, ওপরে আছে আসাম, তারপরে আসতো বাংলাদেশ, আনডিভাইডেড বলছি। তার নিচে যাও উড়িষ্যা, তার নিচে যাও অন্ধ্র। অন্ধ্রের পর ওই দিকটা আবার চেন্নাই চলে গেল। কিন্তু এই যে নিচের দিকে যে সাগরটা, এটা বঙ্গোপসাগর। এর থেকে বোঝা যায় যে এটা খুব প্রসিদ্ধ জায়গা ছিল এককাল। আর বাকি একদম সাউথ পোল পর্যন্ত, না সাউথ পোল পর্যন্ত না, এই যে ভারত মহাসাগরের এই অঞ্চলটাকে, ভারতকে ঘিরে যেটা নিচের দিকটা, ওইটা বঙ্গোপসাগর। আর বঙ্গোপসাগরের পর থেকে, বঙ্গোপসাগরটা ভারত মহাসাগরের একটা অংশ, কিন্তু একদম নিচে পর্যন্ত ভারত মহাসাগর, একদম সাউথ পোল পর্যন্ত। ওখানে অস্ট্রেলিয়া আছে, তার নামেও হয়নি, পুরোটা ভারত মহাসাগর। তাহলে বঙ্গ এবং ভারত, এর থেকে প্রমাণিত হয় যে অনেক পুরনো, এরা পুরনো ঐতিহ্যশালী দেশ। এখানকার মাটি আলাদা, জলবায়ু আলাদা, অনেক ইতিহাস আছে। একদম কন্যাকুমারিকা পর্যন্ত এই নিচের প্রথম অংশটা বঙ্গোপসাগর। এরপরে দেখো নিচে উৎকল আছে, তারপরে চেন্নাই মাদ্রাজ আছে, কিন্তু তাদের নামে হলো না।
ঐতিহাসিকদের কথা বলতে পারি না, এটা আমার অ্যাজাম্পশন যে বাংলাদেশ যদি এত মহান না হতো তাহলে কেন বঙ্গোপসাগর হলো? আর এই অঞ্চলটার মধ্যে ভারত যদি মহান না হতো তাহলে ভারত মহাসাগর নাম হলো কেন? অস্ট্রেলিয়া মহাসাগর হলো না কেন? অস্ট্রেলিয়া হবে না, কারণ ওদের 3000 বছরের সভ্যতা, তারও কম। ইতিহাস বলছে এই যেটা বার্মা মানে শ্যাম দেশ, ইন্দোনেশিয়া, এইসব অঞ্চলের লোকেরা ওই যারা জেলে ছিল তারা মাছ ধরার তাগিদে ওই বড় বড় নৌকো নিয়ে ওরা নেমে চলে যেত। তারা গিয়ে ওখানে বসবাস করতে করতে ওই অস্ট্রেলিয়াতে মানুষ এসে, তারা কোনো মানুষ ছিল না। এটাই ইতিহাস। তো আমি যখন অস্ট্রেলিয়ায় গেলাম তো ওদের দেশের ইতিহাস পড়লাম, নইলে আমাকে বোকা বানিয়ে দেবে। তারপরে যখন আমাকে একটা হল ঘরের মধ্যে যেদিন চলে আসবো তার আগের দিন সন্ধেবেলা এরকম সময় একটা হল ভর্তি লোক আছে, 300-350 লোক হবে। ওই দেশের লোক সংখ্যা কম। এসব নানান প্রশ্ন হতে হতে তার মধ্যে আমি এটাকে বলে দিয়েছিলাম যে তোমাদের দেশে কোনো ইতিহাস নেই, তোমরা বড়াই করো কিসের জন্যে? তো ক্রিমিনালদের দেশ। ওই সব দেশে আমাদের ভারতের যত ক্রিমিনাল ব্রিটিশ আমলে ওদের সব দ্বীপান্তর করত ওই অস্ট্রেলিয়াতে, ওই জাহাজে করে দিকে ছেড়ে দিয়ে আসতো। সে তাদের বংশধর তোমরা। আজকে তোমরা সভ্য দাবি করতে পারো না। এখন তোমরা সভ্য হয়েছ, অতীতে দাবি করতে পারো না, কারণ তোমাদের যেটাকে আদিবাসী তাদের বলা হয় অ্যাবরিজিনিস, ওরাই আদিবাসী। তোমরা তো পরবর্তীকালে এসছো, সাদা চামড়ার দল, ব্রিটিশ পিরিয়ডে। ইতিহাস অনেক বড় জিনিস একটা। এইগুলো যখন বলেছিলাম ওরা একদম চুপ হয়ে গেছিল। অনেক সাদা চামড়া আসছে তো ওই দেশে, এখন সাদা চামড়ার লোক বেশি। আর যারা এই দেশ থেকে চলে গেছিল শ্যাম, বার্মা এইসব অঞ্চল থেকে, ওরা ওখানকার অ্যাবরিজিনিস হয়ে গেছে। আর সাহেবরা কি এখন সাদা চামড়ার দলকে মোরলি করছে আর কি। এইভাবেই চলছে আর কি। মানে এরা একটুখানি শিক্ষিত সাদা চামড়া গুলো। আর ব্রিটিশ তো সারা পৃথিবীটাকে জয় করে নিয়েছিল। কে দিদিমা? ও বাবা। ঠাম্মা? ও বাবা, আচ্ছা। যে এইবার নতুন দিদিমা হবে, সে আসছে, দেখো ওই দেখো নতুন দিদিমা হবে। দেখো না কি হাসি দেখেছো? হ্যাঁ, দিদিমা হচ্ছে। ওরে বাপ রে বাপ, আমাকে নেমন্তন্ন করেনি জানো তো। ও, একটা কার্ড দিয়েছে নেমন্তন্ন, কার্ড দিলে কি নেমন্তন্ন হয়? আরে ওটা কার্ডটা না দিলেও আমি যেতাম। ও আচ্ছা। আচ্ছা, তাহলে এবার তাহলে তো দিদিমা হোক, দিদিমা হবে এবার, গুটগুটির মা। ঠাম্মা হতে হতে হলো না, এখন দিদিমা হোক, আর কি করা যাবে। ঠিক বলেছি তো? হ্যাঁ দিদিমা, ঠিক বলেছি তো? ঠাম্মা হতে 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 পারলো না, কি করে, কপাল। এবার দিদিমা হবে। ওই দেখো ওটা ঠাম্মা।
তোমাকে অনেকদিন পরে দেখছি তৃপ্তি, মনে হচ্ছে বছর খানিক পরে বোধহয়। আরে মহাজাতি সতের ভিড়ের মধ্যে আর আমি কি দেখি? তবে বই মেলাতে যায়, বই মেলা পার্মানেন্ট, খুব কাজ করে। এই গরমে কে কে যেন বললো গুজরাট যাবে জুন মাসে। আমি জানতাম গুজরাটে খুব গরম, তাও জুন মাসে গিয়েছিলাম, মানে দল বল বেঁধে এখান থেকে একটা কোচ ভর্তি হয়ে। তারপরে এসি কোচে ছিলাম। যখন আহমেদাবাদ স্টেশনে নামলাম বেলা 3টের সময়, তখন মনে হলো আমি আগুনের মধ্যে ঢুকে গেছি। তো পুরো গুজরাটটা মোটরে করে করে ঘুরেছি বটে, কিন্তু যখন ফিরে আসলাম তখন হনুমান হয়ে গেছি, মুখটা পুরো পুড়ে গেছে। বাপরে কি গরম রে! আর ট্রেনে করে যাচ্ছি, মাঠে ঘাটে কোথাও ঘাস নেই, সব হলুদ হয়ে গেছে, মানে শুকিয়ে ঘাসগুলো ওই হলুদ রং হয়ে গেছে, শুকনো হয়ে গেছে, পুরো কোটটা সবুজ নাই জুন মাসে। এটা হচ্ছে গুজরাটের গরম। ওই জন্য মহাত্মা গান্ধী মোটা হতে পারেনি, রস কস নেই তো, রস তো গরমে শুকিয়ে। গুজরাটি গুলো মোটা হয় এইখানে আসার পর। ওখানে সব শুকনো খাবার খায় জানো তো, এই সবুজ তরকারি পাওয়া যায় না, খুব কম। মাটির তলায় জল নেই, খুব কঠিন দেশ। কি করবো, রাধা ওকে এমন তাড়া মেরেছে, ওর ল্যাজ দৌড়েছে যেখানে রাধা যেতে না পারে। বললো আমার সঙ্গে ইয়ার্কি? হ্যাঁ, হ্যাঁ, কি করবে? এদিকে রাধা তাড়া মেরেছে, ওদিকে রুক্মিণী তাড়া মেরেছে। সেই জন্য ওখানে একটা রুক্মিণীর মন্দির আছে দ্বারকার আগে। ও বাবা গো! হ্যাঁ, রূপসী মেয়ে, দেখো। হ্যাঁ, এই বেটা এদিকে আয়। পড়াশোনা হচ্ছে তো? আজ ফাঁকি মারছিস? হ্যাঁ, এই আমি তাহলে গোয়েন্দা পাঠিয়ে দেবো। এই জন্য তো আমি জিজ্ঞাসা করছি, ল্যাজ গজিয়েছে না? হ্যাঁ, ল্যাজ গজিয়েছে। ঘরে থাকবে, লেখাপড়া করবে, আজটা ভুলে যাবে, মনে থাকবে, মায়ের উপরে তর্ক করবে না, মনে থাকবে। এই শোন, ওটা আরেকটা বলুন। ও বাবা রে! এই একটা লাঠি দিয়ে ওকে মারতো, ঠিক নিজের জায়গায় এসে বসে পড়েছে, দেখেছো? কি ব্যাপার? ও এটাকে আবার আদর করতে হবে, নইলে আবার রেগে যাবে। এটা আমার বউ তো, না? এটা আবার আদর না করলে রেগে যাবে। ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা কর, বুঝছিস? ভালো রেজাল্ট চাই। এবার কোন ক্লাস? এই এইটা কিন্তু দুর্দান্ত রেজাল্ট হতে হবে, অবস্থা। এত তো আমাকে রেজাল্ট দেখাবি তো, প্রত্যেক বছর রেজাল্ট দেখাবি আমাকে। হ্যাঁ, বছর অ্যানুয়াল। হ্যাঁ, দেখায়।
দেওয়া যাবে না, আমার যুগে চলবে না। এই দেখো পরদেশি একটা মেয়ে এসে পরদেশ, তোমাদের কোম্পানি নিয়ে তো কাগজে খুব লিখে লিখে দিচ্ছে। এদের কোম্পানি, আরে বাপরে, এখন চারিদিকে সব চিট ফান্ড নিয়ে চলছে, খুব তেরে মেরে লেগেছে। সুব্রত সেন দেখিয়ে দিয়ে গেছে কি করে বদমাইশি করতে হয়। আসবেই তো, তো যে কটা চিট ফান্ড আছে সবগুলোর গাড়ি চলে এসছে। তুই এদেশে আছিস না ওই দেশে আছিস? কবে? কতদিনের জন্য? এই রাম যেখানে সীতা সেখানে, হ্যাঁ, তাদের ব্যবস্থা করে, যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আসবে না, ঠিক আছে? নইলে বিপদে পড়ে যাবে। পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। এই এদিকে আয়। চুপচাপ এসে বসে গেছে। মায়ের কথা শুনছিস তো? হ্যাঁ, দুষ্টুমি করছিস না তো? ঠিক মাকে জিজ্ঞেস করবো? ঠিক তো? মিথ্যে কথা বলে পাপ হবে কিন্তু। যা বল, মায়ের কথা শুনবি। রোজ ভ্যালি। হ্যাঁ, রোজ ভ্যালি তো চলছে এখন। তবে এখন যদিও বদমাইশি থাকতে এখন সাবধান হয়ে যাবে। সাবধান। এখন ওই সুব্রত তুই জানা, সুদীপ্ত আর দেবযানী। হ্যাঁ, দেবযানী তো প্রাণের ভয়ে অসুখ করে এখন হাসপাতালে ভর্তি হয়ে গেছে। আজকে কাগজই আছে। আর সুদীপ্তটা জেলে চলে গেছে। এখন যে গরমটা, এটাকে আম পাকা গরম না কাঁঠাল পাকা গরম? কাঁঠাল পেকেছে এখন? তো কাঁঠাল খেয়েছ? আমি তো এখনো খাইনি। ঠাম্মা খেয়েছ? তখন খাওয়াবি, তাহলে কি হবে? ঠাম্মা যখন খায়নি তখন বাকি লোকেরা খাবে কোথেকে? যাই হোক, তাহলে এখন আম পাকা গরম, আর এই দুটো হচ্ছে পোত পাকা গরম। এই দুটো হচ্ছে পোত পাকা গরম। এই তুই এরকম হয়ে গেছিস কেন বলতো? তোকে দেখলে আমার মায়া করছে বলতো দেখি। হ্যাঁ, চেহারাটা কি সুন্দর ছিল, এখন প্যাকাটি হয়ে গেছে একটা, চোখ মুখ শুকিয়ে একটা রুগ্ন রুগ্ন ভাব এসে গেছে। তার খাতা খাদে ছেড়ে দিচ্ছি নাকি? তাহলে ভ্যালুয়েবল ফুড খাও। রোগা রোগা লাগছে তোকে ভীষণ। ঠিক না রে? এই বয়সে রোগা হয়ে গেলে রোগ ধরে নেবে, বুঝছিস? কি একটা বলবো ভেবেছিলাম ভুলে গেলাম তারপর। জগতে সবচেয়ে ভালো জিনিস কি জানো? প্রেম, ভালোবাসা। এটা পয়সা দিয়ে পাওয়া যাবে না, ওটা হৃদয় দিয়ে পাওয়া যায়। কিন্তু ওই সিনেমার প্রেম নয়, ওই প্রেম আলাদা। আমি আজকেই দেখছিলাম একটা মাংসর দোকানে
একটা খাঁচি ঝুলছে, কেটে দিয়েছে, আর নিচে 3-4টে আরো আছে, বেঁধে রেখে দিয়েছে। ওরা তাকিয়ে তাকিয়ে দেখছে তার পরিণতিটা কোথায় যাবে। এটা তো প্রেম ভালোবাসার প্রতীক নয়। আমি কোনো মাংসের দোকানের সামনে যেতে পারি না, আমার বুকের ভেতরটা না থরথর থরথর করে কাঁপে। খুব একটা যন্ত্রণা বোধ আসে তখন। যে কারণ আমি তো জানি যে আমার ভেতরে যে প্রাণ, ওর ভেতর তো সেই প্রাণ, দেহটার পার্থক্য। তাহলে আমি সেই দেহটাকে খাবো কি করে? আর ও তো গৃহপালিত পশু, গরু ছাগল এরা তো গৃহপালিত পশু, মুরগিও তো তাই। মানুষ খাচ্ছে, প্রেমহীন, দয়ামায়াহীন, স্বার্থান্বেষী। আমার শরীরের পুষ্টি হোক। তাহলে বাঘের সঙ্গে মানুষের কি পার্থক্য? মানুষ, বাঘ এত হিংস্র যে মানুষকে পেলে খেয়ে ফেলবে, কিন্তু মানুষ বাঘকে খেতে পারবে না, গুলি করে মারতে পারবে। আমাদের দেশে, পৃথিবীতে 2 রকম প্রাণী আছে। একটা হচ্ছে তৃণভোজী, আর একটা হচ্ছে মাংসাশী। মাংসাশী প্রাণী হিংস্র হবে। শিয়াল মাংসাশী, বাঘ মাংসাশী, এরকম। কুমির মাংসাশী, এরকম। সিংহ মাংসাশী। কিন্তু মানুষ তো মাংসাশী নয়। মানুষ তো তৃণভোজী নয়, তবে নিরামিষ ভোজী। সে মানুষ এখন মাংসাশী হয়ে গেছে, যার ফলে এত মানুষের মধ্যে হিংসা। আবার ভারতবর্ষের মধ্যে বাঙালি কিন্তু সবচেয়ে বেশি মাংসাশী। বাঙালিতে অনেক রকম ভাষাভাষী লোক আছে, 18টা না কটা 20টা বোধহয়। তার ভেতরে বাঙালি, আর ওদিকে পাবে নাগাল্যান্ড, মিজোরাম, ওইসবগুলো, এগুলো মাংসাশী। মানে বেশিরভাগ মানুষই মাংস খায়। তো বাঙালি আমাদের ছোট বয়সে আমাদের বাড়িতে কখনো মাংস ঢোকেনি, এখনো আমি ঢুকতে দিই না, তো চলবে না। তবে বাঙালি তো মেছো জাত, একটু মাছ মাছ খায়। তাও আমি বাজারে গিয়ে কখনো জ্যান্ত মাছ কিনি না, কখনো না। আজ পর্যন্ত আমার মনে পড়ে না আমি মরা মাছ কিনবো, যাক পচা না হইল। কারণ বাঙালি যদি মাছ না খাই তাহলে নিন্দা করবে। সেই জন্য যত আগে কলকাতা শহরে বড় বড় বাজারগুলোতে একটা ওই কোনার দিকে একটা মাংসের দোকান থাকবে। এই যে মানিকতলা বাজার, খুব ফেমাস বাজার, সেখানেও দেখেছি ওই বাইরের দিকে কোনায় একটা মাংসের দোকান থাকে। আর এখন অসংখ্য মাংস, মানে লরি লরি ছাগল ইউপি বিহার থেকে আসছে, ছাগলের চাষ হয় ওখানে। ওদের দেশে কেউ খায় না, সব বাঙালির কাছে আসছে। ওই জন্য ওরা বলে মচ্ছিখোর বাঙালি। আর তার সম্পর্কে আবার মাংস, আমি অনেক ফ্যামিলিকে জানি যাদের বাড়িতে তরি তরকারি হয় না, রোজ মাংস হয়।
গুলো খেলে হিংসা বাড়বে। হিংসা এবং অহিংসা। তুই লেট করেছিস না বাস লেট করেছে? তুই লেট করেছিস না বাস লেট করেছে? তুই লেট করেছিস না বাস লেট করেছে? কেন? বাবা ঘুমিয়ে পড়েছিল, ক্লান্ত ছিল, তুই তো খোঁচা মেরে তুলবি। পরিষ্কার করে বলো, আদো আদো কথা বলবে না। আজকে মাংস খেয়েছিস? হ্যাঁ, দেখেছো, রবিবারে বাঙালি মাংস খাবে, এটাই তো স্বাভাবিক। ছুটির দিনে মাংস খাবে বাঙালি, তাই না? দারুণ দারুণ। তুমি যার মাথা খাবে সে তোমার মাথা খাবে, যোগীরাজের কথা। এটা প্রতিদানের জগৎ, কোনো খাতির নাই। খাও মাংস খাও, পরের জন্মে আবার ছাগল হতে হবে, তারপরের জন্মে তখন আবার মানুষই খেয়ে ফেলবে। মানে তুমি যার ক্ষতি করবে সে তোমার ক্ষতি করবে। এ আমার কথা না, একদম যোগীরাজের কথা, ভগবান, স্বয়ং ভগবান। আমি তোমাদের নিষেধ করছি না, তোমার লোকটাকে মাংস খাও, কিন্তু হ্যাঁ, মধু মাংস খেয়েছিস? ওরে বাপ! বেশ বেশ বেশ। মনে রাখতে হবে, ওই বাঘ, ছাগল, শিয়াল, কুকুর, হাঁস, মুরগি যা যা আছে, ওই দোপে চারপে, হাঁস দোপে, ছাগল চারপে, গরু চারপে, এই সব পার করে কিন্তু আমরা মানুষ হয়েছি। এবার মানুষ হওয়ার পর খুনি ছিলাম, তারপর ডাকাত হলাম, তারপর চোর হলাম, তারপর পকেটমার হলাম, তারপরে লোক ঠকাতে লাগলাম। আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছি, যেতে যেতে ক্রিয়াবান হয়েছি। ক্রিয়াবান তো প্রাণের সাধনা। তাহলে যার ভেতরে প্রাণ আছে, চলে ফিরে বেড়াচ্ছে আমার চোখের সামনে, তার দেহটাকে আমি খাবো কি করে? বাঙালির বিয়ে বাড়িতে গেলে মাংস রান্না হয়, অবাঙালিদের বিয়ে বাড়িতে নিরামিষ। দই মিষ্টি খাও, 5 রকমের মিষ্টি থাকবে, মাংস নেই। বাঙালি তো সেই ভারতবাসী। তুমি যার মাংস খাবে সে তোমার মাংস খাবে, এই মহামন্ত্র মনে রাখতে হবে। এটা প্রতিদানের জগৎ। বাজারে গেলে আমরা পয়সা দিলে তবে কিছু জিনিস পাবো, প্রতিদান। যা কিছু কিনতে যাবে কিছু পয়সা দিতে হবে। তাহলে আমি যদি মাংস খাই, তারও প্রতিদান দিতে হবে। বলো কি বলছি? বলো তো শুনি। এত পাখা চলছে তো বলে দেন।
থিওরিটা ওভাবে নিলে হবে না। থিওরিটাকে বিজ্ঞান ভিত্তিক নাও, কল্পনা ভিত্তিক করলে হবে না। বসো বসো বসো। কল্পনা ভিত্তিক হলে ইমোশন আসবে, বিজ্ঞান ভিত্তিক হলে ইমোশন আসবে না। ধরো একটা প্রাণী মারা গেছে, গরু, কুকুর, ছাগল অনেক সময় মারা যায় তো মাটির তলায় পুঁতে দেয়। এবার তার পাশে একটা গাছ আছে, সে রসটা সে খাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, মাটি খাঁটি, মাটির এত ক্ষমতা যে সব কিছুকে পাল্টে নেয়, ওর নিজের মতো করে নেয়। অর্থাৎ সেই প্রাণীটাকে যখন মরে যাওয়ার পর ওখানে মাটির তলায় পুঁতে দিয়েছে, তার রস গাছ খাবে না, গাছ খাবে মাটির রস। ওই রসটা কনভার্টেড হয়ে গিয়ে মাটি হয়ে গেছে, গিয়ে সে তখন মাটিতে পরিণত হয়ে সেই মাটির রসটা গাছ খাবে। গাছের চেয়ে নিরামিষ ভোজী আর জগতে কেউ নাই। গাছ একদম নিরামিষাশী, একটা ঘাস পর্যন্ত। বরং সেই গাছের পাতা এবং ঘাস ছাগল গরুতে খায়, ওরাও নিরামিষাশী, ছাগল গরুও নিরামিষাশী। সেই জায়গার থেকে 4টে পা আমাদের হয়েছে, সামনে 2টো পা হাত হয়ে গেছে, মুখটা লম্বা ছিল চ্যাপ্টা হয়ে গেছে, আর পেছনের পা 2টো দিয়ে হেঁটে বেড়াচ্ছি। আর বডিটা সোজা হয়ে গেছে, মেরুদণ্ডটা এভাবে ছিল, মেরুদণ্ডটা এরকম হয়ে গেছে। মাথাটা এখানে ছিল, মাথাটা এখানে হয়ে গেছে, এইটুকু পার্থক্য হয়েছে। ওরও 2টো কান, আমাদেরও 2টো কান, ওদেরও 2টো চোখ, আমাদেরও 2টো চোখ। ওই সামনের পা 2টো যদি হাত ধরি, তাহলে আমাদেরও 2টো হাত, ওদেরও 2টো হাত, আমাদেরও 2টো পা, ওদেরও 2টো পা। তাহলে পরিবর্তনটা কি হয়েছে? প্রাকৃতিক বিবর্তনে। মুখটা লম্বা ছিল, জিনের দ্বারাই পাল্টে গেল, গিয়ে লম্বা মুখটা চ্যাপ্টা হয়ে গেল। ওরও 2টো চোখ যেমন ছিল, 2টো কান, এখানে মানুষেরও আছে, কিন্তু মানুষের জিনের মধ্যে চলে এসেছে প্রাণটা, এসে তখন মানুষের শেপ নিয়েছে। কিন্তু ওই 4 পেয়ে জন্তুটারই বিবর্তন, আর কিছুই নয়। ওর সঙ্গে আমার কোনো পার্থক্য নেই। ও খাবার খায়, ও পায়খানা করে, ও পেচ্ছাপ করে, মানুষও করে, কোনো পার্থক্য নেই। ও খাবার খায়, জল খায়, মানুষও খাবার খায়, জল খায়। তবে মানুষ তো সভ্য প্রাণী হয়ে গেছে আগুন জ্বালাতে শেখার পর থেকে। তাই মানুষ কাঁচা খায় না, রান্না করে খায়। আবার কাঁচা কিছু ফল খায় মানুষে। তুমি একটা আপেল খাচ্ছ, তুমি আপেলটা গরুকে দাও, গরুতেও খেয়ে নেবে, কারণ গরু রান্না করতে জানে না। তো এরকম বিবর্তনবাদের ওপরে তো এইগুলো আসে। কিন্তু গাছ এত নিরামিষাশী যে ওই দেহটা পুঁতে দিলে যে রস, সেই রস সে নেবে না, সেই রসটা মাটিতে কনভার্ট হবে, মাটির রস গাছ খাবে। এছাড়া গাছ আর কিচ্ছু খাবে না, সে ঘাস বলো আর বড় গাছই বলো। ঠিক আছে? বলো মাস্টার, বলো ঠিক আছে তো? মাস্টার, রামকৃষ্ণদেব বলতেন মাস্টার। সুন্দর প্রশ্ন করেছে একটা, খুব ভালো প্রশ্ন। এ বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা।
তারপর এই কথাটা কি ঠিক? 2 নম্বর, যদি ঠিক হয় তবে সত্য ব্রহ্মের থেকে কিভাবে মিথ্যার সৃষ্টি হলো? 3 নম্বর, সত্যের ভিতর কি মিথ্যা নিহিত আছে? নিহিত থাকতে পারে? কি হবে বলো? কে বলবে উত্তর? মাস্টার বলো। দেখো, ব্রহ্মই তো আদি, সে তো নিরাকার। এই যে আমাদের মাথার উপর আকাশটা নিরাকার, কিন্তু এটাও ব্রহ্ম নয়। আকাশের ভেতরে যে আকাশ, সেইটা ব্রহ্ম। যোগীরাজের কথা, আকাশের ভেতরে যে আকাশ, তাহলে তার ভেতরে কি আছে? কিছুই নেই। আকাশ মানেই তো শূন্য। আবার শূন্যের ভেতরে যে শূন্য, বড় কঠিন কথা। কারণ এই শূন্যের কিছু গুণ আছে, কিন্তু ব্রহ্মশূন্য গুণাতীত, তার কোনো গুণ নাই। সেই জন্যে ব্রহ্মশূন্য থেকে এই অনন্ত শূন্যের আবির্ভাব। তার থেকে এই জগৎ, সূর্য, চন্দ্র, নক্ষত্র, পৃথিবী সব, এগুলো স্থূল, আর ওটা হচ্ছে অস্থূল। এবার সেই হিসেবে ব্রহ্ম সত্য একমাত্র, আর দুই নাই তার কাছে। তার সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, সে এক। অতএব এ কথা থেকে ঠিক? হ্যাঁ, ঠিক। 2 নম্বরে, যদি ঠিক হয় তবে সত্য ব্রহ্মের থেকে কিভাবে মিথ্যার স্থায়ী হলো, মিথ্যার সৃষ্টি হলো? তাই তো হবে। মিথ্যার তো নিজের কোনো অস্তিত্ব নেই, তাকে তো কোনো একটা অস্তিত্ব ধরে থাকতে হবে। যেমন বলছি, এই যে গোটা পৃথিবীটা, এটাও মিথ্যা। কারণ এও সেই শূন্য থেকে উৎপত্তি হয়েছে। ওই যে আকাশে বিশাল সূর্যটা, ওটাও মিথ্যা। কেন? সেও সেই শূন্য থেকে উৎপত্তি। ওই চাঁদ মামা, সেও শূন্য থেকে উৎপত্তি। লক্ষ লক্ষ কোটি কোটি তারা, তাদের মধ্যে কত সূর্য, কত চন্দ্র আছে, সব মিথ্যা। কারণ এতে সৃষ্টি হয়েছে। ব্রহ্মের তো সৃষ্টি হবে না, সৃষ্টি হলেই মিথ্যা হয়ে গেল। কারণ কেন মিথ্যা? এটা অস্থায়ী। সৃষ্টি হয়েই তো ধ্বংস আছে। তবে বহু দীর্ঘমেয়াদী, যেমন পৃথিবীটা দীর্ঘমেয়াদী, তার চেয়েও দীর্ঘমেয়াদী সৃষ্টি যেটা চাঁদ না সূর্য, এইরকম ভাবে যা কিছু আমরা সৃষ্টির মধ্যে দেখতে পাচ্ছি, সবই একদিন তৈরি হয়েছে। কিন্তু যার কখনো তৈরি হয়নি, যার কখনো জন্ম হয়নি, সেইটা তো ব্রহ্ম। সেই ব্রহ্ম নিরাকার, তার কোনো আকার নেই, শেপলেস। সেই ব্রহ্ম থেকে এই অনন্ত ফাঁকা সৃষ্টি হলো। এই ফাঁকার থেকে আবার এই সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পৃথিবী সব কিছু একটা একটা করে ফেলেছে। তাহলে এদের সবার মধ্যে মূল কে? ব্রহ্ম। যদি ব্রহ্ম না থাকে, তাহলে এরা কেউ থাকবে না, এমনকি অনন্ত মহাকাশও থাকবে না। তাহলে যে আদি অনাদি, সে তো সত্য। সেই জন্য আমাদের যত দেবদেবী আছে, তার মধ্যে শিবকে অনাদি বলা হয়। কারণ শিবের জন্ম দেখানো হয়নি কোথাও, কোথাও মৃত্যুও দেখানো হয়নি। একটা কথাই বলে না, ডুবে ডুবে জল খায়, শিবের বাবাও টের পায় না। তো শিবের বাবাটা কে জানো? কেউ কেউ বলতে পারো? শিবের মা কে বলতে পারো?
শিবের কোথায় জন্ম হয়েছিল বলতে পারো? আমি কোথাও পাইনি, কোনো বইয়ে পাইনি, কোন শাস্ত্রের মধ্যে পাইনি। এই জন্য শিবের অপর নাম অনাদি। তো কাজেই যা অনাদি, যার কোনো সৃষ্টি নাই, সেটাই তো ব্রহ্ম। তাই নারায়ণ বিচার পাবার জন্যে শিবের কাছে যাচ্ছেন, কিন্তু শিব বিচার পাবার জন্য নারায়ণের কাছে যাচ্ছেন না। শিব আছেন কোথায়? উত্তরে। উত্তর মানে হিমালয় পাহাড়। আর শরীরের মধ্যে উত্তর কোথায়? মাথা, ওপর দিকটা। তাই কৈলাস পর্বত মানে মাথা। ব্রহ্ম তালুর মধ্যে শিব বসে আছে। তাই যোগরাজ বলছেন, কুটস্থই আমার রূপ, কুটস্থকে দেখলেই আমাকে দেখা হয়। আমি ছাড়া এ জগতে আর কিছু নাই, हम छोड़ाए कोई नहीं, हम ही एक पुरुष है और कोई नहीं। ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ গোবিন্দের নাম রে। গোবিন্দ এসে গেছে। তো সেই জন্য যা অনাদি সেটাই সত্য। আকাশ যদি না থাকে তাহলে তো এরা কেউ নেই। তাহলে প্রথম আবিষ্কার কি? আকাশ। শূন্য। শূন্য মানে কিছুই নয়। আমি একটা শূন্য লিখলাম, আমি যদি খালি শূন্যটা লিখি সে কোনো সংখ্যা হলো না। এক লিখে যদি তার ডান দিকে শূন্য দিই তাহলে 10 হয়ে গেল, কিন্তু একের আগে যদি শূন্য দিই তার কোনো দাম নাই। একের বাঁ দিকে যদি আমি শূন্যটাকে বসাই কোনো দাম নেই, কিন্তু একের ডান দিকে বসালে 10 হয়ে গেল, কারণ এক আমি একটা সংখ্যা পেয়ে গেছি। তারপরে শূন্য ধাতু ভবেৎ প্রাণ, এই যে ভবেৎ প্রাণ সবটাই শূন্য। সেই শূন্য থেকে এই জগৎ ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে, কিন্তু শূন্যের সৃষ্টি করতে গিয়ে ওই শূন্য ব্রহ্ম থেকে, মানে শূন্যের ভেতরে যে শূন্য সেটাই ব্রহ্ম। অতএব প্রাণ, এই যে আমাদের প্রত্যেকের ভেতরে যে প্রাণ আছে ওটার কোনো আকার নেই, শেপলেস। তাই একটা মানুষ যখন মরে গেল, চোখের সামনে দেখছি মরে গেল, থেমে গেল, আর শ্বাস নিচ্ছে না, তখন তার ভেতরে প্রাণ নেই। তাহলে আমরা প্রাণ বলছি কাকে? তরঙ্গটাকে, যে তরঙ্গটা দেহটাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু প্রাণের তো দুটো অবস্থা আছে, একটা তরঙ্গবিহীন যাকে বলা হয় স্থির, আর যেটা তরঙ্গপূর্ণ সেটাকে বলা হয় চঞ্চল। এই চঞ্চলটা যতক্ষণ আছে ততক্ষণ প্রাণী বেঁচে আছে, সে মানুষ বলো আর জীবজন্তু বলো, গাছ বলো, সবাই। কিন্তু তরঙ্গ যখন থেমে গেল তখন আর দেহ নাই, মৃত। তাই দেহটা এখন আছে, একদিন দেহটা মরে গেল আর দেহটা নাই। তাই আমরা বলি রামবাবু মরে গেছে। রাম মানে ওই দেহটার পরিচয় ছিল রামবাবু, সে মারা গেছে। কিন্তু রামবাবুর ভেতরে যে রামবাবু, অর্থাৎ প্রাণ কৃষ্ণ রামবাবু, সে কিন্তু মরছে না। তুমি তাকিয়ে দেখো, কৃষ্ণেরও কৃষ্ণেরও জন্ম মৃত্যু দেখিয়েছে, কিন্তু অনাদি শিবের কোনো জন্ম মৃত্যু নাই। যদি ঠিক হয় তবে সত্য ব্রহ্ম থেকে কিভাবে মিথ্যা সৃষ্টি হলো? নিশ্চয়ই সত্য থাকলে তার অপোজিটটা আছে, দিন থাকলে তো রাত্রির আছে, জন্ম থাকলে তো মৃত্যু আছে। ডুয়েল, ডুয়েলটাই তো সৃষ্টি, দ্বৈতবাদী। তাহলে এই যে আমি বিচার করছি, তাহলে আমাকে বেঁচে থাকতে হয়েছে। সূর্যটা আলো দিচ্ছে, তাকেও বেঁচে থাকতে হয়েছে। চাঁদ আমার আলো দিচ্ছে, তাকে বেঁচে থাকতে হয়েছে।
যদি তার ধার করা আলো। তো সেরকম ভাবে যতক্ষণ প্রকাশ আছে ততক্ষণ বেঁচে আছে, প্রকাশবিহীন আর তার কোনো অস্তিত্ব নেই। সেই যে অস্তিত্ব শূন্য অবস্থা, ওটাই তো শূন্য। কিন্তু शून्य का भीतर जो शून्य है सही ब्रह्म है। লাইজ বাবার কথা সবসময় মনে রাখবে, এত বড় ফিলোসফি আজ পর্যন্ত হয়নি। शून्य के भीतर जो शून्य है सही ब्रह्म है। তাহলে এই যে অনন্ত মহাশূন্য যে সীমাহীন, এন্ডলেস, সেই শূন্যের ভেতরে যে শূন্য, অর্থাৎ দেখবা কোনো একটা বইয়ের মধ্যে আমার লেখা আছে এটা, অর্থাৎ যে শূন্যের অস্তিত্বে এই শূন্যের অস্তিত্ব সে ব্রহ্ম। ঠিক এই ওয়ার্ডটা লেখা আছে আমার কোন একটা বইয়ের মধ্যে, আমার মনে নাই। যে শূন্যের অস্তিত্বে এই অনন্ত শূন্যটার অস্তিত্ব সে ব্রহ্ম। একটু ভেঙে ভেঙে বলে দেওয়া আছে। সত্যের ভিতর কি মিথ্যা নিহিত থাকতে পারে? মিথ্যাটাও তো একটা সৃষ্টি। সত্য যখন সৃষ্টি তখন মিথ্যাও সৃষ্টি। তাহলে সৃষ্টি মানেই তো মিথ্যা, ক্ষণস্থায়ী। একটা মানুষ 70, 80, 100 বছর বাঁচত, কিন্তু একদম সে মরে যাচ্ছে। ছোট বয়সে আমরা কি পড়েছি বিজ্ঞানে? ওই যে শূন্য, সূর্যটা ওর থেকে একটা অংশ খসে এলো এদিকে, খসে এসে একটা জায়গায় শূন্যে থেমে গেল। সে তখন গনগনে আগুন। ধীরে ধীরে লক্ষ লক্ষ বছর ধরে সে ঠান্ডা হতে লাগলো, তার আগুনের তাপ কমতে লাগলো, গনগনে ভাব চলে গেল। যেতে 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 সে তখন মাটি হলো, পাথর হলো, তার থেকে জল হলো, সমুদ্র হলো, পোকামাকড় জন্মালো, প্রাণের সঞ্চার। এভাবে তো পৃথিবীর সৃষ্টি। এক একটা সূর্য মণ্ডলী থাকে, এটাকে বলে সূর্যের সংসার। এই যে সূর্যের সংসার, এই যে আমরা যে সূর্যটাকে দেখি, তার কে কে সংসার, তার সংসারে কে কে আছে? এই পৃথিবী আছে, চাঁদ আছে, আবার সূর্যের অপিঠে যদি কিছু থাকে সেও আছে। অর্থাৎ এই মহাকাশের মধ্যে এখানে একটা সূর্য, যে এটা একটা সূর্য, তাকে কেন্দ্র করে একটা সৌরমণ্ডলী তৈরি হয়েছে। এই রকম ভাবে অনন্ত সৌরমণ্ডলী আছে। ওকে কোনোদিন কেউ গুণে বের করতে পারবে না। বিজ্ঞানের সীমা ক্ষমতা নাই। বিজ্ঞান মানে তো একটা বিশেষ জ্ঞান, কিন্তু সেটা তো মানুষের রচিত, মানুষের মন গড়া জিনিস। কিন্তু অনন্ত সৃষ্টিকর্তার যে বিজ্ঞান, সেখানে মানুষ কি করে যাবে? সেখানে মানুষের ব্রেন যেতে পারে না। কারণ যদি তাকে প্রশ্ন করি তাহলে সূর্যের সৃষ্টি কিসের থেকে? শূন্য থেকে, একটাই কথা। এবার তাহলে এই শূন্যের তো সৃষ্টি হয়েছে একদিন, তাহলে সে করতে গেল ব্রহ্ম সত্য থেকে। শূন্য ব্রহ্ম থেকে শূন্যের সৃষ্টি, তার থেকে বিভিন্ন কিছু সূর্য, চন্দ্র, গ্রহ, তারা, নক্ষত্র, যা কিছু দেখছো, সেই রকম ভাবে একটা সৃষ্টি হলো পৃথিবী। তার মধ্যে প্রথমে এলো জল, এরকম ভাবে চলতে লাগলো। জল না এলে ঠান্ডা হবে না। যখন তার অগ্নিপিণ্ডটা আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো, ধীরে ধীরে
সে তখন জল হলো, জল আসতেই তখন প্রাণের সঞ্চার হবে, তখন প্রাণ এলো। অবশ্য আগুনের মধ্যেও তো প্রাণ আছে, সূর্যের ভেতরেও তো প্রাণ আছে, কারণ সর্বাং প্রাণময় জগৎ। অত বড় সূর্যটাকে কে জ্বালিয়ে রেখে দিয়েছে? সেই প্রাণ। তাই প্রাণের তেজ বিশ্বরূপ দর্শনের মধ্যে বলছেন, দিবি সূর্য সহস্রস্য যদি বা সদৃশী। অর্থাৎ হে ভগবান, অর্জুন বলছেন, হে ভগবান, মানে এই ক্রিয়া করতে করতে তিনি জনিমুদ্রা থেকে এত জ্যোতি দেখছেন, গিয়ে তখন ওই বিশ্বরূপ দর্শনে আর কি, ওটা তো জ্যোতি দেখছেন, তো ওটা তো জনিমুদ্রার কথা। তাতে বলছেন যে হে ভগবান, আমি এখন তোমার যা রূপটাকে দেখতে পাচ্ছি, তাতে ওই আকাশে সূর্য ম্লান হয়ে গেছে। আকাশে যদি একসঙ্গে 1000 সূর্য উদিত হয়, তাহলে হে মহান, হয়তো তোমার মতো হলেও হতে পারে, হয়তো। ভেবে দেখো অর্জুনের কথাটাকে। কাজেই এখানেই তো প্রমাণ হয়ে গেল যে আত্মসূর্যের তেজ কত। দিবি সূর্য সহস্রস্য যদি বা সদৃশী। যদি দেখা যায় যে সহস্র সূর্য, সেও তোমার কাছে ম্লান হয়ে যাবে, হেরে যাবে, তাহলে তোমার কি তেজ? সে তো প্রাণ কৃষ্ণ, আত্মারাম, যশোদানন্দন কৃষ্ণ নয়। যশোদানন্দন কৃষ্ণ আর অর্জুন, এটা হচ্ছে গুরু শিষ্য সংবাদ। এটা গুরু বলছেন, শিষ্য শুনছে, সেইটাই কৃষ্ণ আর অর্জুনের কথাবার্তা। হ্যাঁ, হ্যাঁ, সঞ্জয় উবাচ, প্রশ্ন করছে। আর শ্রী ভগবান উবাচ, বলছেন। তার মানে শিষ্য গুরুর কাছে জিজ্ঞাসা করছে, গুরু উত্তর দিচ্ছে। ব্যাপারটা তো এইখানে। সেই জন্য আমাদের কাছে শাস্ত্রে বলা আছে, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। গুরুকে আমরা ভগবান বলে মানি, কারণ তার কাছ থেকেই এই ভগবানের কথা জানা যাবে, এছাড়া কারো কাছ থেকে জানা যাবে না। এটাই জগতের নিয়ম, ভারতবর্ষের এটাই নিয়ম। স্কুলে গেলে, কলেজে গেলে মাস্টারমশাইয়ের কাছ থেকে শিখতে হবে। তো তেমনি অধ্যাত্ম জগৎটাও তো একটা জগৎ, সেখানেও তো একটা জ্ঞান লুকিয়ে আছে। বাইরের জগৎটা হচ্ছে বহির্মুখী জ্ঞান, আর এটা হচ্ছে অন্তর্মুখী জ্ঞান। অন্তর্মুখী জ্ঞানে তো মাস্টার চাই। সেই জন্যে গুরুকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঙ্গে তুলনা করে দেওয়া হয়েছে। আবার যোগরাজ বলছেন, গুরুর সমান দাতা নেই। কেন? এই গুরুর কাছ থেকে এই ব্রহ্মবিদ্যা পাওয়া যাবে, এমনি কোথাও পাওয়া যাবে না। বাজারে তুমি কোটি টাকা দিলেও ব্রহ্মবিদ্যা পাবে না। একদম গুরু ভক্তি গম্য, যোগরাজের পরিভাষায়। সেই জন্যে সত্য যখন আছে, তখন তার পেছনে মিথ্যা নিশ্চয়ই লুকিয়ে আছে। জন্ম যখন আছে, তখন মৃত্যু লুকিয়ে আছে। দিন যখন আছে, তখন রাত লুকিয়ে আছে। ভালো যখন আছে, মন্দ লুকিয়ে আছে। কি বলছো? গলা চড়া, গলা চড়া, আমি শুনতে পাচ্ছি না কথা। কি বলছে? তা তো বটে, অরিজিনালি তো শূন্য, সেখানে তো হ্যাঁ নেই, না নেই, জন্ম নাই, মৃত্যু নেই। কিন্তু যখন ক্রিয়েশন হলো, সৃষ্টি আসলো, তখন তো হ্যাঁ আর না এসে গেল। মনে করো এই মহাশূন্যটা নেই, তাহলে কে আছে? शून्य का भीतर जो शून्य है सोई ब्रह्म है, সে আছে। কারণ সে না থাকলে এই অনন্ত মহাশূন্যের উৎপত্তি হবে না।
আবার মহাশূন্য যদি না থাকে তাহলে এই যে পৃথিবী, সূর্য, চন্দ্র, নক্ষত্র, এ তো হবে না, এ তো অঙ্কাঙ্কি যুক্ত। তাহলে এখন এই সমস্ত সৃষ্টির আগে যখন অনন্ত শূন্য ব্রহ্ম ছিল, যখন এই শূন্যটাও ছিল না, তখন কোনো সৃষ্টি ছিল না। ধীরে ধীরে সেই ব্রহ্মশূন্য থেকে এই অনন্ত মহাশূন্যের সৃষ্টি হলো, তার থেকে ধীরে ধীরে বহু কিছু হয়ে গেল। এটাই তো সৃষ্টিতত্ত্ব, এটা তো তার লীলা। বাচ্চারা পুতুল নিয়ে খেলা করে, মা ডেকেছে, পুতুল ফেলে দিয়ে পালিয়ে গেল। এ তো রামকৃষ্ণদেবের কথার মধ্যেই আছে। এগুলোকে বুঝতে হবে। এই ভাষা দিয়ে ঠিক বোঝানো যায় না, বুঝেছো? ভাষা অতখানি যেতে পারে না, ভাষার একটা লিমিটেশন আছে। কিভাবে বোঝাবো বলো? হ্যাঁ, এটা তো অব্যক্ত। ব্রহ্ম তো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তো যে ব্রহ্ম কি জিনিস মুখে বলা যায় না, এই জন্যে উচ্ছিষ্ট নয়, এরকম ব্যক্ত করা যাবে না। আর ব্যক্ত করতে গেলে মন, চিন্তা, ভাবনা, কল্পনার দরকার আছে, অর্থাৎ প্রাণের চঞ্চল অবস্থায়। আর যার কথা বলছে সেটা প্রাণের একদম স্থিরাবস্থারও উপরে স্থিরাবস্থা, তাকে বলবে না কি করে? সেজন্য ব্যক্ত করা যাবে না। সেই জন্য এক কথায় বলছে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ওটা শঙ্করাচার্যের কথা। হ্যাঁ, বউ হয়ে গেছে, বউ হয়ে গেছে। হ্যাঁ, কি আছে? জগৎ মিথ্যা, উপনিষদে আছে। কিন্তু এই কথাটা উপনিষদে আছে বটে। হ্যাঁ, তার নাম পরমাং মম। এটা আবিষ্কার হয়নি এখনো, কারণ পৃথিবীর মানুষ পৃথিবী ছেড়ে বড়জোর চন্দ্রে গেছে। পরবর্তীকালে শোনা যাচ্ছে খবরের কাগজে যে মঙ্গল গ্রহের রকেট পাঠিয়েছে, কিন্তু মানুষ যেতে পারে। তো চাঁদে মানুষ গেছে। সেসব আবার ক্যামেরায় ছবি টবিও দেখিয়েছে, রকেটে করে কিছু। সবচেয়ে কাছে তো চাঁদ, এ কেউ বলতে পারে না। এটা মানুষের চিন্তার বাইরে, মানুষের চিন্তার বাইরে। স্যার আসুন, ডক্টর স্যার আসুন, স্যার আসুন।